মাটি ব্যবহার করে ভারতের যারা রাজনৈতিক এবং নানান ধরনের ভাবে ভারতের সাথে বৈরী আচরণ করে এসেছে দশকের পর দশক, তারা ভারতের বিভিন্ন দিকে এক ধরনের, আপনি রাজনৈতিক বলেন কিংবা জঙ্গি হামলা, এটাও রাজনৈতিক আমি বলবো, এইটাকে কিভাবে ব্যবহার করছে নানান ভাবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে। ব্যাপারটা এমন যে বাংলাদেশ হয়ে গেছে আপনার ছাগলের 3 নাম্বার বাচ্চা, মানে একদম ব্যাপারটা তো তাই। কিন্তু সার্ক থেকে যদি বেরিয়ে আসতে চায়, সার্ক থেকে যদি বাংলাদেশ বেরিয়ে আসতে চায়, পাকিস্তান, বাংলাদেশ এবং চীন মিলে যদি একটা আঞ্চলিক দল গঠন করে, তাহলে সেটা কি খুব ভালো হবে বাংলাদেশের জন্য? কারণ চীন কি করেছে না করেছে তার প্রমাণ শ্রীলঙ্কা, যে একটা সময় প্রচুর অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেছিল এবং তারপর তারা কি করেছে সেটা সবাই জানে। তাহলে বাংলাদেশও তো তাহলে সেটাই হতে থাকবে। আমি আপনাকে একটা কথা বলতে পারি, একটা কথা পরিষ্কারভাবে মানে আমি আপনাকে বলে দিতে পারি, সেটা হচ্ছে যে পাকিস্তান চায়নার এই অ্যালায়েন্সটা ভারতের এগেনস্টে যদি লেটস সে ইটস বিং কুকড অর ইট ইজ কুকিং, তাহলে সেটা সফলতার মুখ দেখবে এমনটা আমি কোনোভাবেই মনে করি না। এটা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এটা আসলে শেষ পর্যন্ত কাজ করবে না। এগুলোর অনেকগুলো দিক আছে যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। দেখুন, আমার কাছে প্রথমে যেটা মনে হয় যে এখানে তো আপনি জানেন যে এখানে অ্যালায়েন্সের ব্যাপারটা কি। এখানে আপনি পাকিস্তানের যদি অর্থনীতি ধরেন, পাকিস্তানের নিজেদের ঘরের ভেতরে যেই সমস্যাগুলো যদি ধরেন, আমি আপনাকে একটা ভবিষ্যৎবাণী করি, খুব অচিরেই পাকিস্তানের এই যে বর্তমান শাসক শ্রেণী আছে বা আর্মি আছে, তাদের বিরুদ্ধে কিন্তু একটা বড় ধরনের মুভমেন্টের তথ্য আমাদের কাছে আছে বা আমার কাছে আছে, বা এই ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এর মধ্যে দেখেন যে বেলুচিস্তান স্বাধীনতা তো চাচ্ছে, এটা আমরা জানি, যেটা তীব্র থেকে তীব্রতর নানানভাবে হচ্ছে। এবং একই দিকে আপনার ইমরান খানের যে দলটি আছে তেহরিক ইনসাফ, তারাও একটা বড় ধরনের ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে যে পাকিস্তানে তারা এই সরকারকে তারা উৎখাতের জন্য তারাও নানানভাবে এরকম একটা অবস্থানে পাকিস্তান হার্ড কোনো কান্ট্রিতে এসে আপনার ভারতের মতো একটা পরাশক্তির সাথে তারা আপনার বাংলাদেশের মাটি ব্যবহার করে চায়নার সাথে অ্যালায়েন্স করবে, সেটা আমার কাছে মনে হয় ইজ ভেরি টাফ ফর পাকিস্তান টু ডু। বর্তমানে তাদের যে সামাজিক এবং অর্থনৈতিক যে অবস্থা, আপনি জানেন যে পাকিস্তান সাম্প্রতিক সময় আপনার বেইল আউটের জন্য আবেদন করেছে, যে তারা অনেকটা দেউলিয়ার মতো, যেটা আমরা গ্রিসে দেখেছিলাম আজকে থেকে বেশ কিছু বছর আগে। সো এরকম একটা অবস্থাতে এরা তো বরাবরই মাথা মোটা, এদের তো আসলে আপনি জানেন যে পাকিস্তানের হাউ ডু দে ওয়ার্ক, তারা আসলে বলা হয়ে থাকে যে প্রত্যেকটা দেশেরই একটা আর্মি থাকে, কিন্তু একমাত্র পাকিস্তানই এমন একটা দেশ যে আর্মির একটা দেশ আছে। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনি এদের কাছ থেকে খুব বেশি যে স্ট্র্যাটেজি আশা করবেন তাও না। তবে আমি আপনাকে এতটুকু বলে দিতে পারি যে যেই অ্যালায়েন্সের সংখ্যাটা আপনি করছেন, এইটা শেষ পর্যন্ত এন্ড হবে একটা নয়েজের মধ্য দিয়ে। এইটাকে আমি আসলে যে খুব একটা যে গণাতে ধরছি তা না। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে লস্করি তৈয়বার যে লোকটি ঘোষণা দিয়েছিল যে আপনার বাংলাদেশে তারা জঙ্গি হামলা করেছিল, তার নাম হচ্ছে মুজাম্মিল হাজমি। এই ঘোষণাটা সে দিয়েছিল আপনার 28শে মে। আমাদের কাছে যে ভিডিওটা আছে, যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্করি তৈয়বার নেতা মুজাম্মিল হাজমি পাকিস্তানের গুজরানওয়ালার একটি বক্তব্যে ঘোষণা দেয় যে বাংলাদেশে গত বছর যে জঙ্গি হামলাটা হয়েছে সেটার সাথে তারা সম্পৃক্ত ছিল। আপনার এই প্রকাশ্য ঘোষণা দেওয়ার পরে ইন্দিরাজি, আমরা কি আসলে মানে এই আপনি দেখুন, আপনার এই প্রোগ্রামে আমি একেবারে ডে ওয়ান থেকে এটিকে একটি টোকা এবং জঙ্গি হামলা বলেছি কিনা? বলেছি, ঠিক একদম। অনেক সময় এটাকে অনেকে পলিটিক্যাল রেটরিক মনে করেছে, অনেক সময় মনে করেছে যে আমি পার্সোনাল গ্রাজ বা আমার পলিটিক্যাল আদর্শের যে লাইন আছে সেই রকম একটা গ্রাজ থেকে বলছি। অথচ কি অদ্ভুত আয়রনি যে আজকে এই 28শে মে আপনার লস্করি তৈয়বাই ঘোষণা দিয়েছে যে তারা এই জঙ্গি হামলাতে জড়িত ছিল, নাম্বার 1। এবং নাম্বার 2, যে ইউনাইটেড নেশনস যে বাংলাদেশে এই ঘটনা সম্পর্কিত যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টের 205 নাম্বার প্যারাতে
পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই আন্দোলনে একটা বড় অংশ এই টোকাইরা জড়িত ছিল, এবং ব্র্যাকেটে তারা লিখেছে স্ট্রিট বয়েজ, বাংলাতে লিখেছে, বাংলাতে মানে ইংরেজিতে লিখেছে TOKI। সো আমি যে কথাটা বলছি যে টোকাইরা জড়িত ছিল, জঙ্গিরা জড়িত ছিল, আজকে সেটা প্রমাণিত, এবং এদেরকে প্রমোট করেছে পাকিস্তান, যেটা কাশ্মীর হামলার সময় করেছে। এই যে আপনার লস্কর ই তৈবা বাংলাদেশে এসে হামলা করছে বা ভারতে হামলা করছে, পাকিস্তানের পৃষ্ঠপোষকতা সেটার মূল্য তারা দিয়েছে, তাদের এয়ারবেস থেকে শুরু করে। তারা একটা প্রশ্ন একটু আপনার কাছ থেকে করতে চাই, যে চীন এবং আমেরিকার সম্পর্ক তো সবাই জানে যে একেবারেই সেটা ভালো নয়, চীন এবং আমেরিকার সম্পর্ক। মোহাম্মদ ইউনূস তিনি একদিকে যেটা বলা হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত, যেটা বলা হয়ে থাকে যে তাকে আমেরিকার থেকেই এখানে বসানো হয়েছে, কথা আপনিও বলেছেন যে আমেরিকার দালাল হচ্ছেন মোহাম্মদ ইউনূস এবং তাকে এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে। আবার তিনি চীনেও যাচ্ছেন, চীনের সঙ্গেও তিনি নানা রকম ব্যবসা বাণিজ্য করতে চান, নানা রকম সলা পরামর্শ করতে চান, এয়ারবেস বানানোর জন্য বাংলাদেশে চীনকে তিনি আমন্ত্রণ জানিয়ে এসেছেন। তাহলে এই আমেরিকা এবং চীন, এই দুটি দেশের সম্পর্ক তাহলে বাংলাদেশের নিরিখে তাহলে কি তারা হাতে হাত মেলাচ্ছে? এইটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যেখানে স্বাভাবিকভাবেই পাল্টা প্রশ্ন আসে যে এই ধরনের একটা বই সম্পর্ক থাকার পরেও আমেরিকা ঠিক চায়নার সাথে এরকম একটা অ্যালায়েন্সে যাবে বা এই ধরনের একটা সিচুয়েশনে যাবে, সেইটা খুবই বোধগম্য। জিনিসটা এত বেশি আপনার কনফিউজিং, কিন্তু আমি আপনাকে একটা জিনিস একটু সহজ করে দিচ্ছি। সহজটা হচ্ছে, আমেরিকা তার সম্ভাব্য বড় শত্রু বলবো না, বড় শক্তিকে চাপে রাখার জন্য ওরা যে থিওরিটা ব্যবহার করে, এটার নাম হচ্ছে 2 ট্র্যাক থিওরি। আমি এই থিওরিটার কথা এর আগেও মনে হয় বলেছি বা আমার নিজের ব্যক্তিগত ভিডিওতে অনেকবার বলেছি। 2 ট্র্যাক থিওরিটা হচ্ছে যে আমেরিকা যেটা করে, ধরা যাক যে আমেরিকার সাথে আপনার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক, আপনি চা খেলেন, কথা বললেন, কফি খেলেন, মানে আপনার কাছে মনে হতে পারে আমেরিকার সাথে অদ্ভুত এক সম্পর্ক আপনার সাথে, কিন্তু আপনি ঘুণাক্ষরেও টের পাবেন না আমেরিকা আপনার যে শত্রু আছে তাদের সাথেও এক ধরনের সম্পর্ক রাখছে। কেন রাখছে? তারা সবসময় এরকম হাতের পাঁচে রেখে দেয় যে কারোর সাথে যে তারা অ্যাবসলিউট বন্ধুত্ব করে আমেরিকা, এটা আপনি প্রথমেই ভুলে যান। কারোর সাথে যে অ্যাবসলিউট শত্রুতা করে সেটাও আপনি ভুলে যান। তারা তাদের চরম শত্রুর সাথেও অনেক সময় হাত মেলায় থার্ড পার্টিকে অনেকটা চাপে রাখার জন্য। ভারতকে তারা এক ধরনের, বাংলাদেশে যখন তারা অপারেশন চালিয়েছিল 1975-এ, তার আগে তারা এসে বলেছিল যে বাংলাদেশের সাথে তারা একটা মধুর সম্পর্ক চায়। 2024 সালে ইলেকশনের তাদের একটা ব্যাপক পরাজিত বাংলাদেশে হয়েছে, তারা ইলেকশনটা ঠেকাতে পারেনি। তখন তারা 10ই জানুয়ারিতে, অর্থাৎ ইলেকশনের 3 দিন পরে এসে ডোনাল্ডো বলছে যে যা ভুল বুঝাবুঝি বাংলাদেশ সরকারের সাথে হয়েছে তারা সেগুলো